গত পর্বে আমরা বলেছিলাম ভাইজ্যাক পৌঁছনো এবং সাইক্লোনের জন্য প্রায় কিছুই দেখতে না পেয়ে ভাইজ্যাক থেকে বেরিয়ে পড়ার গল্প। তারপরে আমরা জানিয়েছিলাম আমরা চলেছি নতুন এক গন্তব্যে। আজ বলার পালা, কোথায় বা চলেছি আমরা, আর কেমনই ছিল সেই নতুন গন্তব্য। সঙ্গে থাকবেন আমরা এক্সপ্লোরার ত্রয়ী। ব্লগিং না, বেড়ানোকে মনে রাখার জন্য ভিডিও তৈরি করাই আমাদের উদ্দেশ্য। ভাইজ্যাক থেকে বেরিয়ে পড়লাম 28 তারিখে। সঙ্গে রয়েছেন ভাইজ্যাকের ট্যুর গাইড রামচন্দ্রজি ও তার দাদা। দায়িত্ব নিয়ে তারা আমাদের পৌঁছে দেবেন ওড়িশার সুইজারল্যান্ড। বৃষ্টি আর এক রাশ অনিশ্চয়তা নিয়ে আমরা এগিয়ে চলেছি কোরাপুটের পথে। ভাইজ্যাক থেকে কোরাপুটের দূরত্ব 204 কিলোমিটার, সময় লাগে 6 ঘন্টা। বিশাখাপত্তনম থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম ওড়িশা ধাবায়। এখানে আমাদের গাইড যারা আছেন তারা একটু লাঞ্চ করে নেবেন। আবার পথ চলা শুরু হলো। অল্প বৃষ্টি বিরতি এবং দূরে সবুজ পাহাড় এবং পাহাড়ে মেঘের আনাগোনা। মনে বেশ খানিকটা আশা জাগলো। যতটা ডিমোটিভেট হয়েছিলাম, এবারে হয়তো প্রকৃতি আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছে, তাই এগিয়ে চলা। সুইট হোম মিষ্টির দোকান, জায়গার নাম গজরাজপুর। বেড়ানোর না হওয়ার দুঃখ যতই থাক, পেট পুজো কিন্তু চালিয়ে যেতেই হবে। তাই আবারও এখানকার মিষ্টির দোকানে। এখানকার মিষ্টির নেচার আমাদের বাংলার মিষ্টির থেকে বেশ খানিকটা আলাদা। যে মিষ্টিগুলো দিন 10-12 রাখা যাবে, সেরকম কিছু মিষ্টি বাড়ির জন্য এবং নিজেদের জন্য কালেক্ট করে আমরা আবার এগিয়ে যাব। ততক্ষণ দেখে নিন এখানকার কিছু স্পেশাল মিষ্টি। এটা হলো জায়ান্ট সাইজ অমৃতি। আর রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্সের সম্ভার। অন্ধ্রপ্রদেশ বা ওড়িশা বর্ডারে আসলে এই মিষ্টির দোকানগুলো কিন্তু অবশ্যই একবার এক্সপ্লোর করে নেবেন। গজরাজপুর থেকে বেরিয়ে আরও খানিকটা এগোতে হবে। তারপর আমরা পাবো অন্ধ্র ও ওড়িশা বর্ডার। এই চলার পথটি অত্যন্ত মনোরম। দুই ধারে সবুজ গাছের সারি, দূরে পাহাড় এবং মাঝে পিচ ঢালা রাস্তা। যত এগোচ্ছি পাহাড়ের সংখ্যা বাড়ছে এবং 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকালে আমাদের চোখে পড়ছে পাহাড়ের পর পাহাড়। শুরু হলো ঘাট এলাকা। পূর্বঘাট পাহাড়ের ওপরে উঠতে শুরু করলো আমাদের গাড়ি। আর এখানেই আমরা যেন সচক্ষে দেখতে পেলাম সেই দার্জিলিং, সেই সিকিম, কিন্তু এটা তো ওড়িশা। এবং অদ্ভুতভাবে টেম্পারেচার ড্রপ করতে শুরু করলো। হ্যাঁ, অল্প বৃষ্টি এখানেও ছিল, কিন্তু সেটা আমাদের দৃশ্যপটকে বিঘ্নিত করছিল না। তাই প্রকৃতি সুন্দরীর প্রেমে হাবুডুবু খেতে খেতে আমরা এগিয়ে চললাম। আরও একটু উচ্চতায় মেঘ সরে যেতেই পাহাড়ের পাশে ম্যাজিক, না আর কথা নয়। আপনারা দেখে নিন কেমন ছিল সেই দৃশ্য। চারদিকে পাহাড়, ভ্যালি, একটা সুন্দর তাপমাত্রা, আর আমরা। তাই কিছু ফটোশুট হয়ে যাক।
বিশাখাপত্তনম থেকে গাড়িতে কোরাপুট যাওয়ার এই রাস্তাটা অত্যন্ত মনোরম। কখনো মেঘ নেমে আসছে, কখনো রয়েছে ভ্যালি এবং নাম না জানা অজস্র ঝর্ণা। ক্যামেরায় হয়তো এটা ধরা সম্ভব নয়, কিন্তু আপনাদের বলবো অবশ্যই ট্রাই করবেন এই রুটে একবার অন্তত ভ্রমণ করার। হোটেল অরো ভ্যালি আমাদের কোরাপুটের আস্তানা। আমরা নিয়েছিলাম এসি ডিলাক্স রুম, ভাড়া নিয়েছিল 2300 টাকা। রয়েছে এক্সিকিউটিভ রুম, যেটার ভাড়া 1900 টাকা। পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিস কিন্তু খুব ভালো। তন্দুরি রুটি, ফিশ টিক্কা আর ডাল দিয়ে ডিনার। আজ 29শে অক্টোবর। কোরাপুটে আমাদের সকাল হলো একটা মেঘমুক্ত আকাশের নিচে। কাল রাত্রে আমরা এসে পৌঁছেছি কোরাপুট। আর এই কোরাপুটে আমরা ডাইরেক্ট বিশাখাপত্তনম থেকে বেরিয়ে মোটামুটি 6 ঘন্টার গাড়িতে জার্নি করে আমরা এসে পৌঁছেছি কোরাপুটে। তো কোরাপুটে ওয়েদার ভীষণ ভালো, এখানে কোনো প্রবলেম নেই, বৃষ্টিও নেই এবং ভীষণ প্লেজেন্ট ওয়েদার এখনও অবধি। তো এখানেও বেশ কিছু জায়গা বন্ধ আছে বলেই শুনছি। লোকাল নর্মাল যে ট্যুরগুলো হয় সবকটা ট্যুর হয়তো আমাদের হবে না এখানে, কিন্তু তার বাইরেও আমরা যে ট্যুর এজেন্টের সাথে কথা বলেছি তিনি আরও কিছু ট্যুর অ্যারেঞ্জ করছেন। তো আজকে আমরা সেই ট্যুরটাই ঘুরব। আর এখন সকালবেলা 7টা বাজে, আমি একটু বেরিয়ে পড়েছি, বেরিয়ে আশপাশটা দেখার চেষ্টা করছি। পিওর রেসিডেন্সিয়াল এরিয়া, পাশে একটা মেডিকেল কলেজ আছে, দূরে ছোটোখাটো পাহাড় দেখা যাচ্ছে, যেটা ক্যামেরায় ধরা পড়বে না। তো সেই আর কি, আজকে দেখা যাক ট্যুর কেমন হয়। কাল রাতে এসে পৌঁছানোর জন্য কোরাপুটের সাথে সেভাবে পরিচয় হয়নি। আজ সকালে বেরিয়ে পড়তেই দেখি পিচ ঢালা রাস্তা, তার একপাশে পাহাড় আর তার মাঝ দিয়ে চলেছে সুবিস্তৃত রেলপথ। মাঝে মধ্যে জলাধার এবং তার পাশে সবুজ পাহাড়। এ এক অনন্য দৃশ্য। কোরাপুটের বিখ্যাত কুলাব ড্যাম সকলের পরিচিত, আর এখানে আমরা যে জলটা দেখতে পাচ্ছি সেটা কুলাব নদীর জল। এবং এই কুলাব নদীর জল এখানে বর্ষার জন্য পরিপুষ্ট। চারদিকে পাহাড় এবং মাঝে কুলাব নদীর জল আর নীল আকাশ। এ ভারী সুন্দর দৃশ্য। এখান থেকে একটু এগিয়ে ঝাঁপি বলে একটি জায়গা থেকে বাঁদিকে বেঁকে আমরা যাব দামনজ্যোতি। ডান দিকে রয়েছে ওয়াটার ফিল্ট্রেশন প্ল্যান্ট। তাই এখানে একটা বড় জায়গায় জল সংরক্ষণ করা হয়েছে, যেটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এসে পৌঁছালাম মা কান্তি বাসুনা টেম্পলে। এটি একটি দুর্গা মন্দির। এখানে ঢোকার গেটটি ভীষণ সুন্দর এবং যাওয়ার পথটিও অত্যন্ত রোমাঞ্চকর। মাটির রাস্তা দিয়ে খালি পায়ে ধীরে ধীরে হেঁটে এগিয়ে যেতে হবে। চারদিকে জঙ্গল এবং মাঝে ভেজা ভেজা মাটির রাস্তা। আশপাশে রয়েছে ছোট ছোট সিংহের মূর্তি এবং লাল পলাতে লাল ওড়না জড়িয়ে গাছে বাঁধা মানতের উদ্দেশ্যে। এখানে দেবী মূর্তির শুধু মুখমণ্ডলটি রয়েছে, কোনো মন্দিরের অবয়ব আমরা দেখলাম না, কিন্তু এখানে ভক্তি যে মূল উদ্দেশ্য সেটি এই মন্দিরটি বলে দিয়ে যায়। এবারে যেখানে আমরা এসে পৌঁছালাম এটি হলো সাই টেম্পল। সুন্দর কারুকার্য আর সুন্দর রঙে সাজিয়ে এই মন্দিরটি রয়েছে এবং তার চারপাশে রয়েছে সুন্দর সবুজায়ন।
মন্দিরের গায়ের কারুকার্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। গর্ভগৃহে রয়েছে শিরিডি সাই বাবার মূর্তি, তবে গর্ভগৃহে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আমি দেখাতে পারলাম না। এরপরে যেখানে এলাম সেটি হচ্ছে ওড়িশার বৃহত্তম ও ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম হনুমানজির মূর্তি। হনুমানজির মূর্তির পাদদেশে তৈরি করা হয়েছে হনুমানজি মন্দির এবং তার চারপাশটা খুব সুন্দর করে সাজানো। এর পাশে রয়েছে ডালার দোকান, ইচ্ছা করলে এখান থেকে পুজো দিতে পারেন। আমি আপনাদের এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই তিনটে মন্দিরই কিন্তু দামনযোগীতেই অবস্থিত। এটি একটি প্ল্যান্ট সিটি, 10 বছর আগে তৈরি হয়েছে এবং এখানে বর্তমানে লৌহ আকরিক উত্তোলন হচ্ছে। এখান থেকে বেরোতেই আবার শুরু ঝিরঝিরে বৃষ্টি। আমরা এগিয়ে চললাম টালামালির পথে। রাস্তা দিয়ে চলেছেন নন্দী মহাশয়গণ, সেই কারণে আমাদের গাড়ি খানিকটা থেমে গেল। তাদের পাশ দিয়ে তারপর আবার এগিয়ে চললাম। আমরা ওপরের দিকে উঠছি। আশপাশে এরকম ছোটখাটো ঝর্ণা আমাদের সঙ্গে চলতেই থাকছে। আবার বৃষ্টি শুরু হলো, মেঘ নেমে এসেছে আর টেম্পারেচারটা ড্রপ করেছে অনেকখানি। আমরা গিয়ে পৌঁছচ্ছি টালামালিতে। কাল সাইক্লোনের তাণ্ডবে এখানকার ক্যাম্পটি পুরো ভেঙে গেছে, তাই টালামালি দেখা অধরা রেখেই আমরা এগিয়ে চললাম দেওমালির পথে। দেওমালি ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ। পথে আবারও ছোট ছোট ঝর্ণা, নদী আর নাম না জানা পাহাড় আর সবুজে সবুজ। গাড়ি এসে দাঁড়ালো এক আদিবাসী অধ্যুষিত গ্রামে। সেখানকার মহিলাদের স্পেশালিটি হলো নাকে পরা বড় বড় নথ। সেগুলোর কিছুটা আমরা ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি মাত্র। এখানকার আদিবাসীদের মূল জীবিকা কৃষিকাজ ও পশুপালন হলেও বর্তমানে তাদের পরবর্তী জেনারেশন আরও অন্যান্য কাজ এবং শিক্ষার সঙ্গেও যুক্ত, তাই এখানেও ঠেকেছে উন্নতির আলো। দেওমালি চলার পথে এত মেঘ নেমে আসছিল, দূরের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না। তবে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল আমরা হারিয়ে চলেছি মেঘের রাজ্যে। ক্যামেরায় কতটা বন্দি করতে পারলাম আমি জানি না, কিন্তু ওখানে গেলে ফিল করা যায় এই মেঘের আনাগোনা। কাল সাইক্লোনের প্রভাবে দেওমালিও বন্ধ। দেওমালির কোনো রিসোর্ট বা দোকান কোনো কিছুই খোলা ছিল না এবং সেখানে এত তীব্র হাওয়া চলছিল এবং বৃষ্টি ছিল, আমাদের ছাতাই ভেঙে গেল। দেওমালিতে খুব অল্পক্ষণ সময় কাটিয়ে আমরা আবার নেমে এলাম। প্রায় কিছুই দেখা হলো না, তাই জন্য আমাদের মনটা খুব খারাপ ছিল। কিন্তু এখানকার প্রকৃতি সবসময় তৈরি থাকে আপনার ভালো না লাগাকে ভালো লাগায় পরিণত করে দিতে। দুটি পাহাড়, তার মধ্যে দিয়ে বয়ে গেছে চঞ্চলা নদী। এই রকম দৃশ্য দেখে সমস্ত বাকি দুঃখ ভুলে গেলাম। এগিয়ে চলেছি অপূর্ব সুন্দর দৃশ্যপট। এবার যেখানে এসে পৌঁছালাম, এটি নর্মাল কোরাপুট ট্যুরে দেখানো হয় না। সৌভাগ্যবশত বেশ কিছু মেন ট্যুর বন্ধ থাকার জন্য আমাদের ড্রাইভার দাদা আমাদের এখানে নিয়ে আসলেন, আর তাই আমরা সাক্ষী হলাম এই অপূর্ব সুন্দর দৃশ্যপট দেখার। প্রকৃতি এখানে দুহাত ভরে দিয়েছে। সেই চঞ্চলা নদী আমাদের একদম কাছে। এটি একটি ড্যাম, নাম পানশিল। আমার মতে কোরাপুট ভ্রমণে এটি কিন্তু অবশ্য দ্রষ্টব্য, তাই
যে কোনো একটা জায়গা থেকে সময় অ্যাডজাস্ট করে অবশ্যই দেখে নেবেন পানশিলের সৌন্দর্য। আবারও এগিয়ে চলা, রাস্তার দুই ধার এত সুন্দর, কোনটার যে ছবি তুলব আর কোনটার যে ছবি তুলব না সেইটা আমাদের পক্ষে ভেবে ওঠাই খুব কঠিন হয়ে যাচ্ছিল। যতটুকু সম্ভব আমাদের এই ক্যামেরায় আমরা বন্দি করে নিয়ে সাথে নিয়ে চললাম আর রাখলাম মনের মণিকোঠায়, যা সারা জীবন মনে রাখার মতো। এবং প্রকৃতির এই অনন্য সাধারণ রূপের জন্যই বারবার ফিরে আসা যায় কোরাপুটে। এসে পৌঁছালাম কফি গার্ডেনে। এখানে যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে তার তলায় ছোট ছোট গাছগুলো কফি গাছ, আর এই বড় গাছেই তৈরি হবে গোলমরিচ গাছ। এইভাবেই কফি আর গোলমরিচ একসাথে চাষ করা হয়। কোরাপুটের কফি কিন্তু খুব বিখ্যাত, দামেও কম আর খুব সুস্বাদু। আমরা এগিয়ে চললাম, বেলা বেড়ে 1:30, তাই এবার আমাদের খাওয়ার সময়। লাঞ্চ করতে যেতেই পথে আবার এরকম একটা সুবিশাল জলাধার, এবং এখন নীল আকাশ অন্যরকম রূপ ধরেছে। লাঞ্চে যেখানে আসলাম, কম দামে ওড়িয়া থালি, ভীষণ সুন্দর। ফিরে এলাম কোরাপুটে। এটি কোরাপুটের ট্রাইবাল মিউজিয়াম। এটিও কিন্তু বিশেষ দ্রষ্টব্য স্থানের মধ্যেই পড়ে। এখানে 5 টাকা দিয়ে পার হেড টিকিট কেটে ভিতরে ঢুকলেই দেখা যায় এখানকার বিভিন্ন রকমের আদিবাসী জীবনযাত্রা, তাদের ঘর বাড়ি, থাকার পদ্ধতি, তাদের অন্দরসজ্জা, গহনা, ব্যবহৃত বাসন, অস্ত্র, ম্যাপ এবং আরও অনেক কিছু। এখানেই দেখা মিলল আদিবাসী হরপের। বুঝতে না পারলেও খানিকটা বোঝার চেষ্টায় সময় কাটালাম আমরা। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির আদিবাসীগণ। আপনাদের আমি আমার ভিডিওর কিছুক্ষণ আগেই সেই আদিবাসী জীবনযাত্রাকে দেখিয়েছিলাম, এবং এখনও কিন্তু তাদের বয়োজ্যেষ্ঠরা মেনটেন করে চলেছেন তাদের সেই জীবনযাত্রা। বিভিন্ন ধরনের গহনার সম্ভার এবং তাদের অস্ত্র, তাদের পোশাক দেখে মুগ্ধ হতে হয় বইকি। এই মিউজিয়াম দেখে আমরা একটা জিনিস রিয়েলাইজ করলাম, এই আদিবাসী জীবনযাত্রার সঙ্গে জৈন সম্প্রদায়ের একটি নিবিড় যোগাযোগ আছে। তারা যে দেবতাদের পূজা করেন সেই দেবতাদের মধ্যে আমরা জৈন সম্প্রদায়ের দেবতাদের দেখতে পেলাম। কফি প্রেমীদের স্বর্গরাজ্য কোরাপুট কফি। এখানে অবশ্যই কফি ট্রাই করতে পারেন, খেতে দারুণ। এরপরে তথা আজকের আমাদের কোরাপুটের লাস্ট ডেস্টিনেশন কোরাপুটের জগন্নাথ মন্দির।
এই জগন্নাথ মন্দিরে দুইভাবে আসা যায়। এক, রাস্তায় নেমে হেঁটে সিঁড়ি ভেঙে উঠে আসা যায়, অথবা আরেকটু ঘুরে গাড়ি একদম মন্দিরের গেটের সামনে রেখে সেভাবেও আসা যায়। ভীষণ সুন্দর সাজানো এই জগন্নাথ মন্দির রয়েছে দশম অবতারে জগন্নাথ দেবের রূপ। উড়িষ্যায় আসবো আর জগন্নাথ দেবের সঙ্গে দেখা হবে না, তা তো হয় না। তাই প্রভু নিজেই ব্যবস্থা করে দিলেন তার সাথে দেখা করার। তবে জগন্নাথ দেবের মূল মন্দিরে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড। এখানে রয়েছে পাশেই ডালার দোকান। ইচ্ছা করলে এখান থেকে পুজো কিনে জগন্নাথ দেবের পুজো দিতে পারেন আপনারা। আর দোকানের সাথে রয়েছে জগন্নাথ দেবের ছবিওয়ালা গিফটের দোকান। ইচ্ছা করলে বাড়ির জন্য এখান থেকে গিফট নিয়ে যেতেই পারেন, কারণ এই ট্যুরে আত্মীয় পরিজনের জন্য নিয়ে যাওয়ার জন্য খুব বেশি গিফটের সম্ভার কিন্তু আপনারা পাবেন না। এখানে খানিকক্ষণ সময় কাটাতে কাটাতে হঠাৎ দেখা এক আদিবাসী মহিলার সঙ্গে। বলতেই খুশি মনে ছবির পোজ দিলেন। আমরাও এখানে কিছু ফটো ক্লিক করে ফিরে চললাম হোটেলের পথে। স্ন্যাক্সে ক্রিসপি চিকেন ফ্রাই, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তন্দুরি রুটি, ডাল ফ্রাই আর ফিশ, এই খেয়ে রাতে ঘুম। কাল আমরা কোরাপুটকে বিদায় জানিয়ে যাব এক নতুন ডেস্টিনেশনে, আর তার ডিটেলস থাকবে আবারও পরের ভিডিওতে।